গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের একটি উপন্যাস নিশিথিনী। আজ চতুর্থ পর্ব। ওসমান সাহেব বারান্দায় উকি দিলেন। ফিরোজ ইজি চেয়ারে ক্লান্ত ভঙ্গিতে ঘুমাচ্ছে। নিশ্চিন্ত আরামের ঘুম। কে বলবে তার এত বড় সমস্যা আছে? সমস্যাটি ওসমান সাহেব 3 দিন আগে প্রথম লক্ষ্য করেন। রাত 9টার দিকে রোজকার রুটিন মতো তিনি ফিরোজের ঘরে ঢুকলেন। ফিরোজ হাসি মুখে বলল, কী খবর বাবা? কোনো খবর নেই, এলাম খানিকক্ষণ গল্পগুজব করতে, বেড টাইম গসিপিং। বসো। কি করছিস? কিছু করছি না, পড়ছি। কি পড়ছিস? গল্প উপন্যাস, এইসব সিরিয়াস কিছু না। মাঝে মধ্যে অবশ্য গল্প উপন্যাস বেশ সিরিয়াস হয়। তা হয়, তবে আমি পড়ি হালকা জিনিস। এখন পড়ছি রবীন্দ্রনাথের উপন্যাস নৌকাডুবি। রবীন্দ্রনাথের উপন্যাস হালকা জিনিস বলিস কি তুই? বেচারা নোবেল প্রাইজ পেয়েছে বলেই যে তাকে ভারী ভারী উপন্যাস লিখতে হবে তেমন তো কোনো কথা নেই। ফিরোজ হাসতে শুরু করলো, সহজ স্বাভাবিক হাসি। একজন সুস্থ মানুষ এরকম ভঙ্গিতে হাসতে পারে না। ওসমান সাহেব নিজেও হাসলেন এবং ঠিক তখনই একটা জিনিস লক্ষ্য করলেন। ফিরোজের বিছানার উপর প্রায় 2.5 হাত লম্বা একটা লোহার রড পড়ে আছে। তিনি বিস্মিত হয়ে বললেন, লোহার রডটা এখানে কেন? ফিরোজ তাকালো, কিন্তু কিছু বলল না। কে রেখেছে এখানে এটা? আমি। কেন? এমনি। এমনি মানে? বিছানার উপর কেউ লোহার রড রাখবে কেন? ব্যাপারটা কি? ওসমান সাহেব লক্ষ্য করলেন ফিরোজের মুখ কেমন যেন কঠিন হয়ে আসছে। চোখের দৃষ্টি তীক্ষ্ণ, জল জল করছে। দে আমার কাছে, বাইরে রেখে আসি। না। না মানে? এটা দিয়ে তুই কী করবি? ফিরোজ গম্ভীর গলায় বলল, বাবা তুমি এখন যাও, আমি ঘুমাবো। তুই ঘুমাবি ভালো কথা, কিন্তু লোহার রড পাশে নিয়ে ঘুমাতে হবে কেন? ঘুমালে অসুবিধা কি? অসুবিধা কিছু নেই, কিন্তু সব কিছুর একটা কারণ আছে। তুই কারণটা আমাকে বল। না, বলবো না। ওসমান সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। ফিরোজের চোখ লাল হয়ে উঠেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম, ভারী ভারী নিঃশ্বাস ফেলছে। ওসমান সাহেবের মনে হলো সামথিং ইজ রং, সামথিং ইজ ভেরি রং। ফিরোজ, জি? রড পাশে নিয়ে ঘুমানোর কারণটা আমাকে বল প্লিজ। তুই একটা বুদ্ধিমান ছেলে, কারণ নেই এমন কিছু তোর পক্ষে করা সম্ভব নয়। ফিরোজ টেনে টেনে বলল, ও আমাকে রাখতে বলেছে। কে রাখতে বলেছে? ওই লোক। কোন লোক? তার নাম কি? নাম জানি না। লোকটা কে? খালিগার একটা লোক, কালো প্যান্ট পরা, চোখে চশমা, সোনালি ফ্রেমের চশমা। ওসমান সাহেব কিছুই বুঝতে পারলেন না। কার কথা বলছে সে? ফিরোজ বলল, মিসির আলি স্যারকে ওই লোকের কথা আমি বলেছি, উনি চেনেন। আই সি। সে আমাকে বলেছে লোহার রড সবসময় সঙ্গে রাখতে, যদি না রাখি সে রাগ করবে। এই ব্যাপারগুলো কি তুমি মিসির আলি সাহেবকে বলেছ? জি না। বলনি কেন? ওই লোক আমাকে বলেছে এটা না বলতে। আই সি। বাবা তুমি চলে যাও, আমার ঘুম পাচ্ছে। মাত্র 9:30 বাজে, এখনই ঘুম পাচ্ছে কি? আর একটু বসি, গল্প করি তোর সঙ্গে। গল্প করতে ইচ্ছে করছে না, তুমি এখন যাও। তিনি চলে এলেন, কিন্তু সারা রাত তার ঘুম হলো না। তার মনে হতে লাগলো দরজা একটা তালা লাগিয়ে রাখা উচিত, যাতে ফিরোজ কিছু বুঝতে না পারে। কিন্তু তালা লাগানোর সাহস তার হলো না। তালা লাগানোর ব্যাপারটা ফিরোজকে আরও এফেক্ট করবে, ভালোর চেয়ে মন্দ বেশি হবে। ওসমান সাহেব ইজি চেয়ারে শুয়ে থাকা ফিরোজের দিকে তাকিয়েছেন। কি নিশ্চিন্তেই না ঘুমোচ্ছে সে। কে বলবে সে অসুস্থ? কত সহজ, কত স্বাভাবিক ঘুমাবার ভঙ্গি। কোলের উপর একটা বই, সুনীল গঙ্গোপাধ্যায়ের স্বপ্ন লজ্জাহীন। উপন্যাসটি কেমন কে জানে? সুনীলের কোনো বই পড়েননি তিনি। গল্প উপন্যাস তার পড়া হয়ে ওঠে না। ফিরোজ ঘুমের মধ্যেই নড়ে উঠল। ওসমান সাহেব মৃদুস্বরে ডাকলেন, ফিরোজ। ফিরোজ জবাব দিল না। তার পায়ের কাছে ভারী লোহার রডটি আছে। রডটির মাথা বেশ ধারালো, বারবার সেখানে চোখ আটকে যায়। ওসমান সাহেব অস্বস্তি বোধ করতে লাগলেন। তার বারবার মনে হচ্ছে এই লোহার রডটি ভয়ঙ্কর কিছুর জন্য অপেক্ষা করছে। মিসির আলির সঙ্গে দেখা হওয়া দরকার। তিনি নাকি ঢাকায় নেই, কোথায় গিয়েছেন কেউ বলতে পারে না। কবে ফিরবেন তাও কারো জানা নেই।
মোহনগঞ্জ স্টেশনে মিসির আলি নামলেন রাত 7:30টায়। গায়ে প্রবল জ্বর, মাথায় অসম্ভব যন্ত্রণা, চোখ মেলতে পারছেন না। এরকম অবস্থা তার নিজের বোকামির জন্য এটা হয়েছে। শ্যামগঞ্জ পর্যন্ত ট্রেনে প্রচণ্ড ভিড়। কামরায় লেখা 25 জন বসিবেন, বসেছে 50 জন, আরও 50 জন দাঁড়িয়ে। অসম্ভব গরম। বাথরুমের খোলা দরজা দিয়ে আসছে উৎকট দুর্গন্ধ। বারবার মিসির আলির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। নরক যন্ত্রণা বোধ হয় একেই বলে। যাত্রীদের মধ্যে একজন রুগী আছে যে কিছুক্ষণ পরপর গো গো শব্দ করছে। সেই শব্দ শুনে মনে হয় এক্ষুনি বোধহয় তার প্রাণ বিয়োগ হবে। ভয়াবহ অবস্থা। মিসির আলি শ্যামগঞ্জ থেকে নেমে পড়লেন। খোলা জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে বুক ভর্তি করে নিঃশ্বাস নেবেন এ আশা। ট্রেন ছাড়ার সময় হঠাৎ মনে হলো ছাদে বসে গেলে কেমন হয়। অনেকেই তো যাচ্ছে, বাতাসের তো অভাব হবে না সেখানে। গ্রামের ভেতর দিয়ে ট্রেন যাবে, টাটকা বাতাস পাওয়া যাবে। তিনি ছাদে উঠে পড়লেন। ছাদের অবস্থা বেশ ভালো, চমৎকার হাওয়া। মিসির আলি নিজেকে ধন্যবাদ দিলেন ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেবার জন্য। সিদ্ধান্ত ঠিক ছিল না। হিরণপুর আসবার আগেই আকাশ অন্ধকার হয়ে গেল। প্রবল বাতাস বইতে শুরু করলো। ধরবার মতো কোনো ব্যবস্থা নেই। তার মনে হতে লাগলো যে কোনো মুহূর্তে তাকে উড়িয়ে নিয়ে চষা খেতে ফেলবে। জীবনের ইতি হবে সেখানেই। বাতাসের সঙ্গে সঙ্গে বর্ষণ, বৃষ্টির ফোঁটা সূচের মতো গায়ে বিচ্ছে। আর কি যে ঠান্ডা, যেন বরফের চাই থেকে গলে গলে পড়ছে। এটা ভালো অভিজ্ঞতা, কিন্তু এই অভিজ্ঞতার কথা অন্যকে বলার মতো সুযোগ কি আর হবে? মিসির আলি বাতাসের ঝাপটা সামলাবার চেষ্টা করছেন। ছাদের উপরে বসা মানুষগুলো কেউ কেউ আজান দিতে শুরু করেছে। আল্লাহকে খুশি করার এটা একটা চেষ্টা। আল্লাহ খুশি হবেন কি না বোঝা গেল না। ঝড় বৃষ্টি কিছুই কমল না। তবে ড্রাইভার ট্রেন দাঁড় করিয়ে ফেলল। ছাদের ওপরে বসে থাকা অসহায় মানুষগুলোর আজানের শব্দ নিশ্চয়ই তার কানে গিয়েছে। আজানের ধ্বনি একেবারে পৃথক যায়নি। ঝড় 8 ঘন্টার মতো স্থায়ী হলো এবং পরে 20 মিনিটের মধ্যে মিসির আলির গায়ের তাপ হু হু করে বাড়তে লাগলো। মোহনগঞ্জ স্টেশনে নেমে তার মনে হলো প্ল্যাটফর্মে শুয়ে পড়েন। স্যার, আপনি কি মিসির আলি? আমি চৌধুরী বাড়ি থেকে আপনাকে নিতে এসেছি স্যার। ও আচ্ছা, আপনি কোন ট্রেনে আসবেন সেটা বলেন নাই। আমি সকাল থেকে সবকটা ট্রেন দেখেছি। খুব কষ্ট দিলাম না? জি স্যার, তা দিলেন। মিসির আলি হেসে ফেললেন। বেশ ছেলেটি, বুদ্ধিমান এবং স্মার্ট। কথাবার্তায় কোনো গ্রাম্য টান নেই। কি করো তুমি? এখানকার কলেজে স্যার বিয়ে পড়ি, চৌধুরী বাড়িতে থাকি। নাম কি তোমার? জহুরুল হক। জহুরুল হক সাহেব, চলো রওনা হওয়া যাক। চলুন। আপনার মালপত্র কোথায়? মালপত্র কিছু নেই, একটা হ্যান্ডব্যাগ ছিল, সেটা বাতাসে উড়ে গেছে। বাতাসে উড়ে গেছে মানে? ছাদে বসে এসেছি তো, ঝড়ের মধ্যে পড়েছি। বলেন কি? কি সর্বনাশ! শোনো জহিরুল, এখান থেকে যাওয়ার ব্যবস্থা কি? আমার কিন্তু হাঁটার ক্ষমতা নেই। হাঁটা ছাড়া যাওয়ার তো অন্য ব্যবস্থা নেই। নদীতে এখন পানি হয়নি, নৌকা চলে না। মিসির আলি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে পথে নামলেন। সেখানে তাকে আবারও বৃষ্টিতে ধরল। তার জ্বরের ঘোর কাটতে 2 দিন লাগলো। পুরোপুরি আচ্ছন্ন অবস্থায় গেল 2 দিন। সব কিছু স্বপ্ন দৃশ্যের মতো। যা দেখেন তাই মনে হয় কাটা কাটা খণ্ডচিত্র। একটির সঙ্গে অন্যটির মিল নেই। একটি অপরূপ রূপবতী মেয়েকে প্রায় উদ্বিগ্ন মুখে তার পাশে বসে থাকতে দেখেন। এ মেয়েটি বোধহয় নাজনীন। মেয়েটির মাথায় পানি ঢালে, মাথার চুল টেনে দেয় এবং অত্যন্ত নরম স্বরে জিজ্ঞেস করে, চাচাজি, এখন কি একটু ভালো লাগছে? বলুন, ভালো লাগছে? তার ভালো লাগে না, তবু মেয়েটিকে সান্ত্বনা দেবার জন্য বলেন, ভালো লাগছে মা, বেশ ভালো লাগছে। একজন বয়স্ক মহিলাকেও প্রায় সর্বক্ষণই তার ঘরের চেয়ারে বসে থাকতে দেখেন। ইনি বোধহয় নাজনীনের মা। এই মহিলাটি কথা টথা বলেন না। 24 ঘন্টা থাকবার পরিকল্পনা নিয়ে এসেছিলেন, তাকে থাকতে হলো 1 সপ্তাহ। 4 দিনের দিন তিনি নিজের ঘর থেকে বেরোলেন এবং খানিকক্ষণ হাঁটাহাঁটি করে আবার জ্বর বাঁধিয়ে ফেলেন। সেই জ্বর পুরোপুরি ছাড়ল না কখনো। তবু এর মধ্যেই যেসব কাজ করবার কথা সব করলেন। প্রথম কাজ ছিল ফিরোজ এসে যেসব জায়গায় গিয়েছিল সেসব জায়গায় যাওয়া। দেখা গেল সে খুব বেশি বেড়ায়নি। বাড়ি এবং শিয়ালজানি খাল এই দুয়ের মধ্যেই তার গতিবিধি সীমিত ছিল। একদিন শুধু উত্তর বন্ধবিলে গিয়েছিল মাছ ধরা দেখতে। সেখানে সে নিজে নেমেছিল মাছ মারতে। তখন শিং মাছ কাটা ফুটিয়ে দেয়। সে ভয়ে অস্থির হয়ে পড়ে। তার ধারণা সাপে কেটেছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট।
কারণ ঘটনাটি ঘটে তার অসুস্থ হবার আগের দিন। খুব সম্ভব ঘটনাটি তার মনের উপর ছাপ ফেলে। রাতে তার একটু জ্বর হয়। যে বটগাছের নিচে চশমা পরা লোকটির সঙ্গে তার দেখা হয়েছিল সেই গাছটিও তিনি দেখতে গেলেন এবং গাছের নিচে দাঁড়িয়ে তার মনে হলো ঘটনাটি এখানে ঘটেনি। ফিরোজের বর্ণনা অনুসারে জায়গাটা নির্জন, দু একটা পরিত্যক্ত হিন্দু বাড়ি ছাড়া কিছু নেই। কিন্তু বটগাছটা যে অঞ্চলে সে জায়গাটা নির্জন নয়। পাশেই শিয়ালজানি খালের উপর একটি বাঁশের সাঁকো, যার উপর দিয়ে লোকজন চলাচল করছে। নদীর ওপারেই কয়েক ঘর কুমোরের বাস, তাদের বাড়ি ভর্তি ছেলে মেয়ে যারা খুব হইচই করে খেলে। এই অঞ্চলটিকে নির্জন বলা যায় না। ঘটনাটি নিশ্চয় অন্য কোথাও ঘটেছে এবং ফিরোজ ঘোরের মধ্যে হেঁটে হেঁটে চলে এসেছে বটগাছের কাছে, যেখানে অন্য লোকজন তাকে দেখতে পায়। মিসির আলি শিয়ালজানি খালের দুপার ধরে প্রচুর খোঁজাখুঁজি করলেন, কোনো বকুল গাছ পাওয়া যায় কিনা। পাওয়া গেল না। তার দ্বিতীয় কাজ ছিল এখানে আসার পর ফিরোজের সঙ্গে যাদের দেখা হয়েছে তাদের সঙ্গে আলাপ করা, জানতে চেষ্টা করা তারা ফিরোজের আচার ব্যবহারের মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছে কিনা। দেখা গেল খুব অল্প কিছু লোকজনের সঙ্গে তার কথা হয়েছে, কেউ তেমন কিছু বলেনি। মিসির আলি প্রত্যেকের সঙ্গে তার ইন্টারভিউর খুঁটিনাটি লিখে ফেললেন। কয়েকটি নমুনা: মোসাম্মদ সালেহা বেগম, বয়স 50 বা 55, আজমল চৌধুরী মা, পর্দানশীল, কথা কম বলেন, রাতে চোখে ভালো দেখতে পান না। ফিরোজ ছেলেটি কেমন? ভালো। কেমন ভালো? এত বড় লোকের ছেলে কিন্তু অহংকার নেই। বুঝলেন কি করে অহংকার নেই? আমার পা ছুঁয়ে সালাম করলো। যেদিন সে অসুস্থ হয় সেদিন, অর্থাৎ অসুস্থ হবার আগে কি তার সঙ্গে আপনার দেখা হয়েছিল? হয়েছিল, চা খাওয়ার সময়। কোনো কথা হয়েছিল? না। ওকে দেখে আপনার একটু অন্যরকম লাগছিল? না, তবে চোখ মুখ ফোলা ছিল। রাতে ঘুম হয়নি সেজন্য বোধ হয়। বুঝলেন কি করে ওর রাতে ঘুম হয়নি? কারণ আপনার সঙ্গে তো ওর কোনো কথা হয়নি। সে আজমলের কাছে বলেছিল, তাই শুনলাম। আপনি জিজ্ঞেস করেননি কি জন্য ঘুম হয়নি? না। নাজনীন সুলতানা, বয়স 20-21, মোমেনুন্নেসা কলেজে থেকে বিএ পাশ করে বাড়িতে আছে। অপরূপ রূপবতী, মায়ের মতো স্বল্পভাষী নয়। ইনহিবিটেশন কেটে গেলে প্রচুর কথা বলে। লাজুক নয়, কথাবার্তায় মনে হয় অত্যন্ত জেদি, তবে হাসি খুশি ধরনের মেয়ে। কেমন আছো নাজনীন? ভালো আছি চাচা। আপনি এমন খাতা কলম নিয়ে প্রশ্ন করছেন কেন? আমার কাছে মনে হচ্ছে আমি কোনো পত্রিকার ইন্টারভিউ দিচ্ছি। ফিরোজকে তোমার কেমন লেগেছিল? ভালো। কেমন ভালো? বেশ ভালো। এই পর্যায়ে মেয়েটি ঈষৎ লজ্জা পেয়ে গেল। ঠিক কী কারণে তুমি বলছো বেশ ভালো? জানি না কী কারণে। ফিরোজ অসুস্থ হবার পেছনে কি কোনো কারণ আছে বলে মনে হয় তোমার? এইসব নিয়ে আমি কখনো ভাবিনি চাচা। আচ্ছা, ফিরোজ অসুস্থ হয়ে তোমাদের বাড়িতে এলো, সে সময় তুমি তার সামনে গিয়েছিলে? তোমাকে কি সে চিনতে পেরেছিল? চিনতে পেরেছিল কি না তা তো চাচা বলতে পারবো না, তবে উনি খুব হইচই করছিলেন। আমাকে দেখে হইচই থামিয়ে ফেললেন। রাতের বেলা খুব চিৎকার শুরু করলেন। তখন ভাই আমাকে ডেকে নিয়ে গেল। আমাকে দেখে চুপ হয়ে গেলেন। আচ্ছা, এখন আমি একটি ব্যক্তিগত প্রশ্ন করছি, জবাব দিতে না চাইলে জবাব দিও না। প্রশ্নটি হচ্ছে, ধরো ফিরোজ যদি এখন পুরোপুরি সেরে যায় এবং তোমাকে বিয়ে করতে চায়, তুমি কি রাজি হবে? খুব সহজ এবং শান্ত গলায় নাজনীন বলল, হ্যাঁ হব। চাচা, আজকের মতো থাক। আপনার জন্য এখন শরবত নিয়ে আসি, নাকি চা খাবেন? আপনি খুব ঘন ঘন চা খাচ্ছেন, এটা কিন্তু চাচা ভালো না। হরিপ্রসন্ন রায়, MBBS, স্থানীয় ডাক্তার, বয়স 40-45, ব্যস্তবাগীশ লোক। এই অঞ্চলে তার খুব প্রসার আছে। ইন্টারভিউ চলাকালে দুজন লোক তাকে নিতে এলো। কথা বেশি বলেন। আপনি কখন রোগীকে দেখতে গেলেন? আমাকে খবর পাঠিয়েছে 5টায়। তখন যাওয়ার উপায় ছিল না, কারণ ধর্মপাশা থেকে একজন পেশেন্ট এসেছে। এখন তখন অবস্থা, পেটের ব্যথা, আলসার ছিল, সেই পেন। কাজে আমি সন্ধ্যার পরে গিয়ে উপস্থিত হই। ধরুন 6টা, 6:30টার সময়, চারদিক অন্ধকার। আপনি কি দেখলেন? মানে রোগীর অবস্থার কথা বলছি। গোগো শব্দ করছে, মুখ দিয়ে ফেনা বের করছে। হিস্টেরিয়ার লক্ষণ মনে হলো। চোখ বড় বড় করে ঘোরাচ্ছিল, ভয়াবহ অবস্থা। আমি নাড়ি দেখলাম, হার্টবিট ছিল খুব হাই। হিস্টেরিয়াতে এরকম হয়। ওষুধপত্র কি দিলেন? তেমন কিছু না, ঘুমের ওষুধ দিয়েছি, ফেনোবারবিটন। তারপর বললাম ইমিডিয়েটলি ঢাকা নিয়ে যেতে।
কতক্ষণ ছিলেন আপনি? রাত 10টা পর্যন্ত ছিলাম। ওরা খুব ঘাবড়ে গিয়েছিল। নাজনীন কান্নাকাটি করছিল, কাজে রোগী ঘুমিয়ে না পড়া পর্যন্ত ছিলাম। ঘুমের মধ্যে রোগীকে কোনো কথাবার্তা বলছিল? না, সাউন্ড ঘুম। আমি ঘুমের মধ্যে আরেকবার নাড়ি দেখলাম, হার্টবিট বেশি ছিল, তবে আগের চেয়ে কম। কত ছিল তা মনে নেই। গায়ে টেম্পারেচার ছিল? আমি যখন দেখি তখন অল্প ছিল, 99.5। আমি চলে আসার সময় বলেছিলাম সকালবেলা আবার দেখব, কিন্তু সেটা সম্ভব হয়নি। ভোর 5টার ট্রেনে রোগীকে নিয়ে তারা ঢাকা চলে যায়। জহুরুল হক, বয়স 20-21, স্থানীয় কলেজের ছাত্র, বুদ্ধিমান এবং স্মার্ট। চৌধুরী বাড়ির লজিং থাকে। এদের সঙ্গে ক্ষীণ আত্মীয়তার সম্পর্ক আছে। কথাবার্তা শুনে ধারণা হলো নাজনীন মেয়েটির প্রতি সে খানিকটা অনুরক্ত। ফিরোজের সঙ্গে তোমার কথা হয়েছিল? জি না, আমি একটু দূরে দূরে ছিলাম। দূরে দূরে ছিলে কেন? আজমল ভাই সবসময় তার সঙ্গে সঙ্গে থাকতেন। আমি আজমল ভাইকে সবসময় এড়িয়ে চলি, তাকে ভয় পাই ভীষণ। কাজী? ভয় পাও কেন? আজমল ভাই ভীষণ রাগী, চট করে রেগে যায়। এদের ফ্যামিলির সবাই খুব রাগী। এখন এদের মধ্যে কিছুটা জমিদার জমিদার ভাব আছে, সবাইকে মনে করে ছোট লোক। ফিরোজ কেন অসুস্থ হয়েছিল বলে তোমার ধারণা? জানি না কেন হয়েছে, তবে লোকে বলে ওরা ধুতরার বিষ খাইয়ে পাগল করে ফেলেছে। বলো কি তুমি? না, আমি মোটেই বিশ্বাস করি না। লোকে কি বলে সেটা বললাম। লোকে এ জাতীয় কথা বলছে কেন? এদের পূর্বপুরুষরা খুব অত্যাচারী জমিদার ছিল। এরা মানুষের প্রাণ অতিষ্ঠ করে দিয়েছিল। এরা প্রচুর অন্যায় করেছে, সেই জন্য এসব বলে। তুমি মনে হয় এদের উপর রেগে আছো? না, রাখবো কেন, সত্যি কথাটা আপনাকে বললাম। মোহনগঞ্জ আসায় মিসির আলি সাহেবের তেমন কোনো লাভ হয়নি। এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাননি যেটা তার কোনো কাজে আসে। চট করে অবশ্য কোনো কিছু পাওয়াও যায় না, খুঁজতে হয়। জট খোলবার প্রথম ধাপই হচ্ছে অনুসন্ধান। অন্ধকারে হাঁটানোর মতো কোনো আলোর ইশারা থাকতে হবে। সেরকম কোনো আলোর সন্ধান মিসির আলি এখনও পাননি। তবে যাবার দিন ভোরবেলায় একটি সূত্র পাওয়া গেল, অস্বস্তিকর একটি সূত্র, যাকে গ্রহণ করাও যায় না আবার ফেলে দেওয়া যায় না। নাজনীন এসে বলল, চাচা আসুন, আপনাকে একটা মজার জিনিস দেখাবো। কি মজার জিনিস? আমাদের এক পূর্বপুরুষ পিতলের একটি কলসি পেয়েছিলেন। কলসি ভর্তি ছিল মোহর। সেই মোহর পেয়ে তারা জমিদার হলো। কলসিটা কি কোনো বিশেষত্ব আছে? না, সাধারণ কলসি, তবে অমাবস্যার সময় এটা ঝনঝন শব্দ করে। তুমি নিজে শুনেছ? না, তবে অনেকেই শুনেছে। আমি আর ভাইয়া এক অমাবস্যার রাতে কলসির পাশে জেগেছিলাম, কিন্তু কিছু শুনতে পাইনি। মিসির আলি হাসি মুখে বললেন, প্রাচীন মোহরবর্তী কলসি, এ জাতীয় গল্প খুব প্রচলিত, তবে এসবের কোনো ভিত্তি নেই। চাচা, অনেকেই কিন্তু শব্দ শুনেছে। হয়তো ইঁদুর ভিতরে ঢুকেছিল, ইঁদুর শব্দ করেছে। মিসির আলি কলসি দেখার জন্য কোনো রকম আগ্রহ বোধ করলেন না, শুধুমাত্র নাজনীনের মন রক্ষা করার জন্য সঙ্গে গেলেন। দোতলার উত্তরে সবচেয়ে শেষের ঘরটির তালা খুলল নাজনীন। মিসির আলির সিদ্ধারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কলসির কারণে নয়। এ ঘরে কয়েকটি পুরনো পেন্টিং আছে। তাদের একটিতে খালি গায়ে একটি লোক ঘোড়ার পিঠে বসে আছে। তার পরনে কালো রঙের প্যান্ট, চোখে সোনালি চশমা, শুকনো ধরনের কঠিন একটি মুখ। নাজনীন, এ ছবিটি কার? আমার দাদার বাবা, উনি খালি গায়ে ঘোড়ায় চড়তেন। নাম কি ওর? মাসুক চৌধুরী। ওর সম্পর্কে আর কি জানো তুমি? বিশেষ কিছু জানি না, শুনেছি খুব অত্যাচারী ছিলেন। তারপর একদিন সন্ধ্যাবেলা ঘোড়া চড়ে আসছিলেন, হঠাৎ প্রজারা তাকে ঘিরে ফেলে। তারপর? তারপর আবার কি, মেরে ফেলে, লোহার রড দিয়ে পিটিয়ে মারে। চাচা, এই দেখুন কলসি, আবার কি কি যেন লেখাও আছে গায়ে। চেষ্টা করে দেখুন পড়তে পারেন কি না। পালি ভাষায় লেখা। লেখাপড়ার ব্যাপারে তিনি বিন্দুমাত্র উৎসাহ বোধ করলেন না। ঠান্ডা গলায় বললেন, তোমার দাদার বাবাকে লোহার রড দিয়ে পিটিয়ে মারে? হ্যাঁ। ওর কথা এত জিজ্ঞেস করছেন কেন? এমনি জিজ্ঞেস করছি। আচ্ছা, ফিরোজ কি এই ঘরটি দেখেছে? সে কি এই ঘরে ঢুকেছিল? জি না। কি করে বুঝলে ঢোকেনি? কারণ ঘরটা তালা দেওয়া থাকে। এই তালার একটি মাত্র চাবি, সেই চাবি থাকে আমার কাছে। জানালা টানালা দিয়ে ঘরে ঢোকার কোনো উপায় নেই? হুম। আর উপায় থাকলে শুধু শুধু জানালা দিয়ে ঢুকতে যাবেন কেন? কি আছে এই ঘরে? মিসির আলি দাঁড়িয়ে পড়লেন ছবির সামনে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। তিনি জট খুলতে চেষ্টা করছেন, কিন্তু জট খুলছে না, আরও পাকিয়ে যাচ্ছে। ফিরোজ যদি একবার এই ঘরে ঢুকতো, তাহলে সমস্ত ব্যাপারটা অনেক সহজ হয়ে যেত। তিনি বলতে পারতেন,
ফিরোজ যে ছবিটি দেখেছে, তার মনে ছাপ ফেলেছে এই ছবি। পরবর্তী সময়ে ছবির মানুষটিকে সে দেখেছে। হ্যালোসিনেশন। কত সহজ সমাধান, কিন্তু ফিরোজ এই ছবি দেখেনি। মিসির আলি বললেন, একটি মাত্র চাবি? হ্যাঁ। তুমি কি নিশ্চিত যে এই ঘরে দ্বিতীয় কোনো চাবি নেই? হ্যাঁ, নিশ্চিত। মিসির আলি আবার তাকালেন ছবির দিকে। তার কেন জানি মনে হলো ছবির মানুষটি তার দিকে তাকিয়ে হাসছে, বিদ্রূপের হাসি, তাচ্ছিল্যের হাসি। নীলু পত্রিকার খবরটা 4 বার পড়ল। একটা লাল কলম দিয়ে বক্স করা খবরটির প্রতিটি লাইন দাগালো। তারপর কাগজটা তার বাবাকে দিয়ে এলো। খবরটা এরকম: পুরানো পল্টনে আতঙ্ক। স্টাফ রিপোর্টার। শুক্রবার রাত 1টার দিকে পুরানো পল্টন এলাকায় মধ্যযুগীয় নাটকের অবতারণা হয়েছে। লোহার রড হাতে এক যুবক অত্র অঞ্চলে ত্রাসের সৃষ্টি করেছে। প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী উক্ত যুবকটির পরনে ছিল কালো প্যান্ট, গায়ে কোনো কাপড় ছিল না। সে প্রথমে একটি রাস্তার কুকুর পিটিয়ে মেরে ফেলে এবং ছিন্নমূল মানুষকে আক্রমণ করে। সৌভাগ্যবশত কেউ হতাহত হয়নি। চিৎকার এবং হইচই শুনে প্রচুর লোকজন জমে যায় এবং যুবকটি পালিয়ে যেতে সমর্থ হয়। নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সঙ্গে আমরা যোগাযোগ করি। ফাঁড়ি কর্তৃপক্ষ জানান যে এই প্রসঙ্গে তারা কিছুই জানেন না। জাহিদ সাহেব খবরটা পড়লেন, কিন্তু তার কোনো ভাবান্তর হলো না। পত্রিকা খুললে এ জাতীয় খবর থাকে। বাংলাদেশে কোথাও না কোথাও কেউ না কেউ ত্রাসের সৃষ্টি করছে। একবার খবর বেরোলো ছোট ছোট শিশুদের পানিতে ডুবিয়ে মেরে ফেলা হচ্ছে। একবার বেরোলো রক্তচোষার আগমন ঘটেছে। এরা কাউকে একা পেলেই ধরে ধরে সিরিজ দিয়ে টেনে টেনে সমস্ত রক্ত নিয়ে যাচ্ছে। খলিলুল্লাহ বলে এক লোককে নিয়ে প্রচুর হইচই হলো। এই লোকটির প্রধান খাদ্য নাকি মৃত মানুষের কলিজা। অবিশ্বাস্য ব্যাপার, কতটুকু সত্য কে জানে। জাহিদ সাহেবের ধারণা এই জাতীয় খবরের বেশিরভাগই রিপোর্টাররা চা সিগারেট খেতে খেতে তৈরি করেন। মানুষের কৌতূহল জাগিয়ে পত্রিকার কাটতি বাড়ান। এ জাতীয় খবরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বেশ কয়েকটি ফলো আপ স্টোরি ছাপা হবে এবং সবশেষে একটি সচিত্র ফিচারের মাধ্যমে ঘটনার ইতি হবে। অতঃপর রিপোর্টাররা অন্য কোনো ভয়াবহ ঘটনা ফাঁদতে চেষ্টা করবেন, অজ্ঞাতনামা জন্তু বা এ জাতীয় কিছু। কিন্তু নীলু এই খবরটি এভাবে দাগিয়েছে কেন? বর্তমানে নীলুর কিছু অস্বাভাবিক ক্ষমতা আছে। সে ক্ষমতার কারণে কিছু আঁচ করেছে? দুপুরবেলা খাবার সময় জাহিদ সাহেব প্রসঙ্গটা তুললেন। হালকা গলায় বললেন, পুরানো পল্টনে আতঙ্ক, এই খবরটা তুই দাগিয়েছিস কেন? নীলু জবাব দিল না। তার মুখ থমথমে। জাহিদ সাহেব বুঝলেন নীলু এখন কোনো কথারই জবাব দেবে না। মাঝে মাঝে সেরকম চুপ করে যায়, প্রয়োজনীয় কথাটাও বলে না। জাহিদ সাহেব মেয়ের দিকে আর চোখে তাকিয়ে নিজের মনে বললেন, দরজা টরজা ভালো মতো বন্ধ করে ঘুমানো উচিত। বলা তো যায় না, পল্টনার কাঁঠাল বাগান খুব একটা দূরের ব্যাপার না। তার এসব বলার উদ্দেশ্য হচ্ছে মেয়েকে আলোচনায় টেনে আনা। কিন্তু নীলু একটি কথাও বলল না। খাওয়ার মাঝখানেই উঠে চলে গেল। জাহিদ সাহেব যা ভেবেছিলেন তাই। ফলা পেস্টোরি ছাপা হয়েছে। খবর চলে এসেছে প্রথম পাতায়। আকর্ষণীয় শিরোনাম, নগরগাত্র বিভীষিকা। 1 জুলাই শনিবার পুরানা পল্টন এলাকায় ত্রাস সৃষ্টিকারী যুবক আবার গভীর রাতে দেখা দিয়েছে। যথারীতি তার হাতে ছিল লোহার রড। এবার তার লোহার রডের আঘাতে রাহেলা নামে এক পতিতা গুরুতর আহত হয়। তার ডান হাত এবং পাঁজরের 2টি হাড় ভেঙে যায়। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাহেলার বর্ণনা অনুযায়ী রাত আনুমানিক 2 ঘটিকার সময় নগরগাত্র যুবক একটি সুচালো লোহার রড নিয়ে উপস্থিত হয় এবং নীলু আজও খবরটি চারদিকে লাল পেন্সিল দিয়ে দাগ দিল। তারপর বাবাকে খবরের কাগজটি দিয়ে বলল, বাবা, আমাকে একটা কাজ করে দেবে? নিশ্চয় দেবো। কাজটা কি? আমি মিসির আলি স্যারকে চিঠি লিখেছি, ওইটি তাকে পৌঁছে দেবে। তিনি অবশ্য এখনও ঢাকায় ফেরেননি। তুমি দরজার নিচে দিয়ে রেখে আসবে, যাতে আসামাত্র পেয়ে যান। জাহিদ সাহেব বিস্মিত হয়ে মেয়ের দিকে তাকালেন। নীলু বলল, স্যারের খুব বিপদ। খালে গিয়ে ছেলেটি স্যারকে মেরে ফেলবে। তাকে সাবধান করা দরকার। বলিস কি? আমি যা বলছি ঠিকই বলছি। তুমি এক্ষুনি যাও। খামের উপর ঠিকানা লেখা আছে। আমি নিজে যেতাম, কিন্তু আমার ভালো লাগছে না। জাহিদ সাহেব দেখলেন খামের উপর পুরানা পল্টনের ঠিকানা লেখা। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের একটি উপন্যাস নিশিথিনী।
আজ চতুর্থ পর্ব। আজকে পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চাইলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন। গল্পকথন বাই জুথি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।